Hello everyone, Assalamu alaikum. Welcome to the online page of Sheikh Abdullah Mullah School and College. I am your Minara ma'am, going to present a class for the students of class 7. I am going to take a class on a very important topic of English grammar, that is tense. Tense is called the soul of English language. Tense ke bola hoy ইংরেজি ভাষার আত্মা বা প্রাণ। আজকে আমি টেন্সের উপর ক্লাস নিতে যাচ্ছি। যারা ছোট ছোট স্টুডেন্ট আছো, যারা টেন্স শিখছো সবেমাত্র, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। টেন্স না শিখলে অ্যাকচুয়ালি গ্রামারের কোনো ব্রাঞ্চেই তোমার বিচরণ পারফেক্ট হবে না। সো ছোট বাচ্চাদের জন্য 6-7 এর বাচ্চাদের জন্য যারা টেন্সকে নিয়ে এখনো খুব প্রবলেম ফেস করতেছো, তাদের জন্য আমার আজকে টেন্সের ক্লাস। তবে শুরুতেই আমি বলতে চাই টেন্স কি এবং টেন্স কোথা থেকে এসেছে বা তার উৎপত্তি কোথা থেকে। এখানে দেখো স্টুডেন্টস, আমি লিখেছি the word tense comes from the Latin word tempus which means time. ল্যাটিন শব্দ থেকে আমাদের অনেক শব্দের উৎপত্তি আমরা জানি। টেন্সটা তদ্রূপ ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থই হচ্ছে সময়। তো আমরা এক কথায় বলতে পারি, সো টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন অফ এ ভার্ব। তো বলা যায় যে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময়কে মিন করে। তো এখানে তোমরা এই কথাটাকেই ক্রিয়া কি, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, ভার্ব মানে কাজ, যে শব্দটা দিয়ে আমরা কাজকে ইন্ডিকেট করে থাকি। কে কি করছে, কবের ঘটনা, গত পরশুর ঘটনা বা পুরনো কোনো ঘটনা, সেটা প্রকাশ করতে গেলে আমরা একটা টেন্স ইউজ করি। এখনকার কোনো সিচুয়েশনকে বর্ণনা করতে গেলে একটা টেন্স ইউজ করি। ফিউচারে কোনো কিছু বর্ণনা করতে গেলে আমরা টেন্স ইউজ করি। এই যে টেন্স, এটা মূলত কি, সময়কে ইন্ডিকেট করে। আমাদের লাইফটাকে যদি 3 ভাগে ভাগ করে নাও, তাহলে খুব সহজে বুঝে যেতে পারো। তুমি টেন্স বইয়ে পড়তেছো, ক্রিটিক্যাল কিছু না, কারণ এটা হচ্ছে আমার প্রাত্যহিক জীবনের ঘটনাগুলিকে তুমি 3 ভাগে ভাগ করে নিলেই হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এরকম ভাবে যদি আমরা জানি 3 প্রকার টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3 প্রকার টেন্সের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, আরেকবার সংজ্ঞাটা আমি এখানে লিখেছি, দেখো, টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন অফ ভার্ব। ভার্বের গতিটাকে, সময়টাকে মিন করে। দেখো, প্রেজেন্ট টেন্সে আই ইট রাইস, পাস্ট টেন্সে আই এট রাইস, ফিউচার আই শ্যাল ইট রাইস। স্টুডেন্টস, তোমরা 3টা টেন্সকে দেখতে পাচ্ছ একসঙ্গে। এখানে সাবজেক্ট, অবজেক্ট সেম। 3টা সেন্টেন্সে আমরা দেখতে পেয়েছি সাবজেক্ট, অবজেক্ট সেম রয়েছে। তফাৎ কোথায়, পরিবর্তনটা কোথায় এসেছে? কেবলমাত্র ভার্বে। এটাই হচ্ছে মূল কথা, যেটা তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। এই যে ভার্ব ইট, ইট দিয়ে কি বোঝাচ্ছে? খাওয়া। এই যে ভার্ব এট, কি বোঝাচ্ছে? খেয়েছিল। তারপর শ্যাল ইট দিয়ে কি মিন করছে? খাবে। তো এই আমরা মূলত টেন্সটাকে চিনি হচ্ছে, আইডেন্টিফাই করি হচ্ছে ভার্ব দিয়ে। ভার্ব না চিনে আমার টেন্স চেনাই যাবে না। টেন্স কিছুই না যদি তুমি ভার্ব না চিনতে পারো, কারণ ভার্ব দিয়েই টেন্সকে আলাদা আলাদাভাবে আমরা বুঝতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ভার্বটা তোমরা একটু যদি আমি সামারি আকারে বলে নিই তোমাদেরকে, ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া, কাজ, যে কোনো কিছু করার গতিটাকে মিন করে এই ভার্ব দিয়ে। তো ভার্ব আমরা জানি যে জেনারেলি 2 প্রকার। আমি বাচ্চাদেরকে যখন সহজ করে শেখাতে যাই, তখন জেনারেলি 2 প্রকার ভার্ব আছে বলে আমি মিন করি, ক্রিটিসিজমে যাই না। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যা বলছিলাম স্টুডেন্ট, প্রথমে তোমাদেরকে ভার্ব জানতে হবে খুব ভালো করে, কারণ ভার্ব দিয়েই তুমি টেন্সটাকে চিনতে পারো। প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, মূলত আমরা কি থেকে টেন্স চিনি? ভার্ব থেকে। ইট দিয়ে খাওয়াকে বোঝায়, কোনো কিছু করা। তারপর এট দিয়ে পাস্ট টেন্স,
খেয়েছি বোঝায়, তাহলে আমার ভার্ব বোঝা এখানে খুব ইম্পর্টেন্ট। আমি যদি ছোট্ট করে তোমাদের জন্য ভার্বের একটু এক্সপ্লেনেশন দেই তাহলে আর একটু সহজ করে বুঝতে পারবে। তো ভার্ব মূলত আমি সহজ করে স্টুডেন্টদেরকে বলি যে তুমি দুই প্রকার ভার্বকেই আইডেন্টিফাই করো। প্রথমত একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, will এগুলো। এছাড়া আর যেই মূল ভার্ব বা মেইন ভার্ব রয়েছে এগুলোর দেখো ইট, অ্যাট, ইটেন। তো এই ভার্বের মূল ভার্বের তিনটা ফর্ম রয়েছে। মূল ভার্বের কয়টা ফর্ম? তিনটা ফর্ম। এক এক প্রয়োজনে মূল ভার্বের এই তিনটা ফর্মকে আমরা ইউজ করে থাকি। তো প্রথমে মূল ভার্বের ফর্ম তিনটার মধ্যে প্রথমে কি আছে? প্রেজেন্ট, পরে কি? পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্মটা আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, তারপর পাস্ট ফর্মটা আমরা পাস্ট ফর্মে ইউজ করি। তো স্পেশালি আমি আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি দুইটা টেন্সের উপর। স্টুডেন্টস, দুইটা টেন্সের উপর আমি শুধু আজকে ক্লাস করব, নেক্সট আমি বাকি টেন্সের উপর ক্লাস দেখাবো। এই দুইটা টেন্স কি? এক হচ্ছে আমরা জানি প্রতিটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের এক একটা চারটা করে আলাদা আলাদা ফর্ম আছে। তো এখানে এই ফর্মগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তদ্রূপ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। and then future indefinite, future continuous, future perfect, and then future perfect continuous. আমি এত বিশদে আজকে যাব না, শুধু দুইটা টেন্স নিয়ে স্পেশাল করে আমার এই এপিসোড মূলক ক্লাসটাকে তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট হিসেবে চিনি, এন্ড দেন পাস্ট ইনডিফিনিট, যেটাকে আমরা কি মিন করি? সিম্পল পাস্টে। তো এই দুইটা টেন্সকে তোমার আজকে আমি স্পেশাল করে দেখাবো বলে এখানে। স্টুডেন্টস, আমরা সংজ্ঞা না লিখে ব্যাখ্যাটাকে, তারপর সংজ্ঞাটা একটু বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স তো প্রথমে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে কোনো কাজ করে, ধরে, যায়, খায় ইত্যাদিকে মিন করে, বর্তমান সময়টায়। তো এখানে আমরা এই সংজ্ঞাগুলো অনেক আগেই শিখে ফেলেছি, গঠনটাও তুমি পাশাপাশি খেয়াল করবে অবশ্যই। যদিও তোমার মনে হবে ম্যাডাম এগুলো নিচ্ছে এগুলো খুব ইজি, বাট ইজি না, ক্রিটিসিজম থেকেই যাচ্ছে বারবার। তোমরা একটু স্পেশাল কেয়ার দাও, কারণ আমি খুব ইজি টপিক বাট আরো ইজি করার জন্য যেন মাথায় স্থায়ী থাকে সেজন্য এসেছি। এখানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, আমরা জানি, সবাই জানো, সাবজেক্ট লাগে যে কোনো সেন্টেন্স লিখতে গেলে। তারপর যেহেতু আমি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে আছি, সেক্ষেত্রে আমার কি লাগবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আগেই বলেছি মূল ভার্বের কয়টা ফর্ম? তিনটা। এক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, আমার কি করতে হবে? প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে। তারপর এই টেন্সের যেই সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এই একটা স্লোগান, গানের মতো একটা সেন্টেন্স, বাট অনেক ঝামেলা করে, সেন্টেন্সের মধ্যে প্রয়োগের বেলায় ঝামেলা করে। আমরা সবাই জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। তারপরেও কেন ভুল করি, সেই ভুলটা যেন না হয় এখানে আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপর সেন্টেন্স শেষে অবজেক্ট বা এক্সটেনশন বাকি অংশ থাকে। এখন দেখবো এক্সাম্পল গুলো। দেখো, আই গো টু স্কুল, গো দিয়ে স্কুলে যায় বোঝাচ্ছে। তারপর হি গোজ টু স্কুল, কেন এটা হয়? আই এর সঙ্গে যদি গো হয়, হি এর সঙ্গে গোজ কেন হয়? সবাই জানি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হয়। তারপরেও ভুল কোথায় কোথায় হয় আরেকটু দেখাবো। দে গো টু স্কুল, ইউ গো টু স্কুল, উই গো টু স্কুল। আমি একটা ভার্বকে তোমাদের জন্য নিয়েছি যেন বুঝতে সহজ হয়। এখানে আই ফার্স্ট পারসন, এই যে পারসনের একটা ফ্যাক্ট আছে, পারসন যদি থার্ড হয় তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস হয়।
ফার্স্ট পারসন হওয়ার কারণে ভার্বের সঙ্গে তো অ্যাজ বাই এস হওয়ার প্রশ্নই ওঠে না। হি হচ্ছে থার্ড পারসন, এই হি থার্ড পারসন হওয়ার কারণেই, এবং হি থার্ড পারসন শুধু কেবল তাই নয়, হি হচ্ছে সিঙ্গেল একজনকে মিন করে, সেজন্য এখানে কি হবে, ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস। তারপর হি গোজ টু স্কুল, এন্ড দেন দে গো টু স্কুল। এখানেও তোমার প্রশ্ন থাকতে পারে, যেও তো থার্ড পারসন, তাহলে কেন আমাদের ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস হলো না, এটা তোমার প্রশ্ন আসতেই পারে স্টুডেন্টস। এখানেই হচ্ছে খেয়াল করার ফ্যাক্ট, দে থার্ড পারসন, দ্যাটস ফাইন, দে দিয়ে কি মিন করে, অনেকজনকে, তারা মিন করে, দ্যাট মিন্স প্লুরাল হয়ে যায়, সিঙ্গেল থাকে না, সেজন্য ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস থাকে না। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, দে গো টু স্কুল হলো, ইউ গো টু স্কুল, ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলেও ভার্বের সঙ্গে অ্যাজ বাই ইয়েস হবে না। তারপর উই গো টু স্কুল, উই কোন পারসন, ফার্স্ট পারসন, সেখানেও হবে না। একমাত্র এক কথায় যেটা মনে রাখা যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব, ভার্বের সঙ্গে অ্যাজ বাই ইয়েস দিব। সেটা কোন টেন্সে দিব, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে। স্টুডেন্টস, আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি পারসন কত প্রকার। ডো নট বা ডাজ নট ইউজ করতে হয়, ইন্টারোগেটিভের বেলায় তদ্রূপ কি করতে আমাদেরকে, ডু বা ডাজ ব্যবহার করে প্রশ্ন করতে হবে। সেটা কিভাবে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে মূল কথা, সেন্টেন্সের শুরুতে কি ব্যবহার করতে হবে, ডু বা ডাজ। এটা কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তারপর সাবজেক্ট বসবে, ডু বা ডাজ এর পরে সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তোমরা একটা জিনিস এরই মধ্যে নিশ্চয়ই খেয়াল করে ফেলেছো, যে কোনো সেন্টেন্সে যদি ডু বা ডাজ থাকে তাহলে তার পরবর্তীতে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসবে, যেহেতু ইন্টারোগেটিভ করছি আমরা। এখন দেখো কাদের সঙ্গে ডু বা ডাজ বসে, আমি প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছি। সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে কেবল ডাজ হয়, আর বাকি সকল ক্ষেত্রে ডু হয়। আবারও মনে করিয়ে দিলাম। এখন আই, ইউ, উই, দে, রাইট এ লেটার, এইসব সাবজেক্টগুলোর ক্ষেত্রে ডু দিয়ে করতে হবে ইন্টারোগেটিভ। হাবোধক হলে ডু, আর যদি নাবোধকে করো ডোন্ট দিয়ে করবা। তাহলে ডু আই অথবা ডোন্ট আই, উই, দে, এই টাইপের সাবজেক্টগুলো যেগুলো একটা থাকবে, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু এটা লিখেছি এখানে, সাবজেক্ট কিন্তু সবগুলোই থাকবে না, তোমরা কিন্তু ঝামেলা করে ফেলবা না। তারপর রাইট এ লেটার। এখন আরেকটা সেন্টেন্স দেখো, যদি সাবজেক্ট তোমার হি, শি বা কোনো থার্ড পারসনের নাম থাকে, রানা রাইটস এ লেটার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস থাকলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। তো ডাজ অথবা ডাজ নট, হাবোধক হলে ডাজ, নাবোধক লিখলে ডাজ নট। হি, শি বা রানা যে সাবজেক্টই থাকুক না কেন, তখন তোমাকে দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে অ্যাজ কোথায় চলে গেল, ডাজে, যখন ডাজ ইউজ হবে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন অর নো। ওকে স্টুডেন্টস, এই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। এখন নেক্সট আমি যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। স্টুডেন্টস, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট, পাস্ট মানে অতীত, অতীত হয়ে গিয়েছে এরকম। ভার্বের যে তিনটা ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এখন আমরা পাস্ট ফর্মটাকে ইউজ করব, যেহেতু আমি পাস্ট টেন্স করতে যাচ্ছি। তো এক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা খুব, আমরা জানি অতীতে কোনো কিছু খেয়েছে, ধরেছে, গিয়েছে, এরকমকে মিন করে। তো সেক্ষেত্রে পাস্ট টেন্সে আছে কি, সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম, খুব সিম্পলি বোঝা যায়। তবে ভার্ব পারতে হবে, মূল ভার্বের যে তিনটা ফর্ম, সেই ভার্বগুলোকে অনেক বেশি পারতে হয়,
তাহলে বুঝতে পারা যায় খুব সহজে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে হয়ে যাবে আমার সিম্পল পাস্ট টেন্স। এক্সাম্পল, আই এট রাইস, ইট হচ্ছে প্রেজেন্ট, এট হচ্ছে পাস্ট। রিতা ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট গো মানে প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট। দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল, দে হচ্ছে প্লে হচ্ছে খেলা করা, প্লেড খেলেছিল অতীত হয়ে গেল। তারপর হি রোট এ লেটার, রাইট মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোট হচ্ছে পাস্ট ফর্ম। হাসান ড্র্যাঙ্ক এ গ্লাস অফ মিল্ক, ড্রিঙ্ক মানে পান করা, ড্র্যাঙ্ক হচ্ছে পান করেছিল। সো স্টুডেন্টস, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে টেন্স মূলতই হচ্ছে ভার্ব নির্ভর একটা টপিক। যে ভার্ব ভালো পারবে সেই টেন্স বুঝতে পারবে, কারণ টেন্সকে বুঝাই হচ্ছে ভার্ব দিয়ে, টেন্স কিছুই না ভার্ব বুঝতে না পারলে। এখন এইসব পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। তোমরা জানো এরই মধ্যে যে নেগেটিভ করতে গেলে আমাদেরকে সাবজেক্টের পর ডিড নট ইউজ করতে হবে। এটা সবাই জানলেও পরবর্তীতে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয় এখানে গিয়ে আটকে যায় অনেকে। স্টুডেন্টস, এজন্যই খেয়াল করব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পর ডিড নট বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। তারপর অবজেক্ট থাকবে। লেটস সি সাম এক্সাম্পল। আই এট রাইস, আই এট রাইস, এখানে আই ডিডন্ট ইট রাইস, এখানে খেয়াল করো এট হচ্ছে পাস্ট টেন্স, এই এট দেখে আমি ডিড নট দিব নেগেটিভ করতে হলে। এই ডিড নট দেওয়ার পর আমার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আমি যদি লিখতাম আই ডিড নট এট, হবে না, ভুল হবে। তো ডিড নট ইট দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর সুমি রোট এ লেটার, রোট রাইট থেকে রোট এসেছে পাস্ট টেন্সকে বোঝানোর জন্য। এখানে সুমি ডিড নট ইউজ করব যেহেতু আমি নেগেটিভ করতে যাচ্ছি, ডিড নট রাইট হবে, সেখানে কিন্তু ডিড নটের পর আবার রোট থাকবে না। এখানেই সবচেয়ে বেশি ভুলগুলো স্টুডেন্টরা করে থাকে। তো সুমি ডিড নট রাইট এ লেটার। তারপর she taught us English, she taught us English, এখানে কি হবে she did not, taught এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে teach, she did not teach us English। এই ছিল নেগেটিভ করা। স্টুডেন্ট, তোমরা আজকে অন্তত খুব বেশি না মনে রাখতে পারো, এক একটা স্লাইড থেকে এক একটা টপিক এক একটা কিছু মাথায় নিয়ে নাও। আমি এই স্লাইড থেকে তোমাদেরকে ডিড নট এর পরে যে মূল ভার্বের বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আসে সেটাই বলবো, মাথায় রাখো। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এখানে ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে, ইন্টারোগেটিভ মানেই হচ্ছে সেন্টেন্সের শুরুতে ভার্ব চলে যায়। তো শুরুতে কি দিব, ডিড অথবা ডিডন্ট বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা বারবার বলছি, একই কথা বলছি, কিন্তু তোমরা খেয়াল করো। বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন দেখো, মিতু wrote a letter, মিতু wrote a letter, wrote past tense, তাহলে past tenseটাকে দেখার পর, verb past tense দেখার পর আমি কি করব, did বা didn't বসাবো সেন্টেন্সের শুরুতে। তারপর মিতু সাবজেক্ট যাবে, সাবজেক্ট যাওয়ার পর wrote রাইট হয়ে যাবে, কারণ did not বা did দিয়ে প্রশ্ন করলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, a letter. He went to school, went past tense, did not obviously লাগবে, did বা did not subject, sorry typing mistake, did বা did not he go to school। তারপর দেখো she taught us English, taught past tense, তাহলে didn't she teach us English। স্টুডেন্টস, এই ছিল ক্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্সের গঠন, প্লাস হচ্ছে কিভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব, এই নিয়ে ছিল ক্লাস। ফার্স্ট টাইম ক্লাসটা দেখার পর হয়তো এলোমেলো লাগবে বুঝতে, তারপর আরেকবার সেকেন্ড টাইম যদি
তুমি যদি দেখো আই হোপ খুব ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবা। এবং তারপর এই যে থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্বের যে ব্যবহারটা, ভার্বের যে চেঞ্জগুলো হয়, প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, এবং ডো নট, ডিড নট, ডাজ নটের পরে যে ভার্বের ব্যাস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, এই দুই তিনটা টপিক বা ইম্পর্টেন্ট ম্যাটারকে যদি মাথায় রাখতে পারো, আমি মনে করব আমার ক্লাস সার্থক হয়েছে। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আরো ক্লাস থাকবে টেন্সের উপরে। থ্যাংক ইউ এভরিওয়ান।